আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায় বায়ু দূষণ বা এয়ার পলিউশন, এটার হচ্ছে 3 নম্বর লেকচার। এটা হচ্ছে ষষ্ঠ সেশন, 6 নম্বর সেশনটা পড়াশোনা করব। তো এটা হচ্ছে সিম্পল একটা জিনিস, খুব ডিটেলস বা খুব হচ্ছে কমপ্লেক্স কিছু নাই। জাস্ট তোমরা যদি অনুসন্ধানী পাঠ বইটা ভালোভাবে পড়ে থাকো তাহলে এখানে বিন্দুমাত্র কোনো প্রবলেম হওয়ার কথা না। জাস্ট বইটা পড়বো তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো ষষ্ঠ সেশনের প্রথমে কি আছে, যে আগের সেশনে যেটা করছিলাম যে বায়ু দূষণকারী পদার্থ কীভাবে ছড়ায় তা নিয়ে হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট করছিলাম, গবেষণা করছিলাম। কিন্তু বাতাস দূষিত হওয়ার কারণগুলো কী কী, বাতাস কীভাবে দূষিত হয় বা দূষিত হওয়ার কারণগুলো কী কী, কোন কোন পদার্থ বায়ুতে থাকলে বাতাস দূষিত হয়, পদার্থগুলো কীভাবে উৎপন্ন হয়, এটা হচ্ছে তোমরা ঘাটাঘাটি করে নিজের আগে ট্রাই করবা। আমি বলে দিচ্ছি এটা আমরা সবাই জানি, ঘাটাঘাটি করার দরকার নেই। যে বাতাস দূষিত হওয়ার কারণ কি, কারণ হচ্ছে কলকারখানা, তারপর ইটের ভাটার ধোয়া, তারপর হচ্ছে বিভিন্ন ইঞ্জিন যেগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি থেকে চলে, যেগুলো মানে হচ্ছে পেট্রোল চালিত ইঞ্জিন, তারপর হচ্ছে ইঞ্জিন স্লিপ অফ টাং, তারপর হচ্ছে ডিজেল চালিত ইঞ্জিন, তারপরে এই যে জীবাশ্ম জ্বালানির মাধ্যমে যে ইঞ্জিনগুলো চলে সেগুলো থেকে যে ধোঁয়া উৎপন্ন হয় সেগুলো হচ্ছে বায়ু দূষণের প্রধান কারণ, সবচেয়ে বড় কারণ হচ্ছে এগুলো। এই যে ধোঁয়াগুলো, কলকারখানার কালো ধোঁয়া, এখানেও তো কোনো না কোনোভাবে ইঞ্জিন ব্যবহৃত হয়। তো এইগুলো হচ্ছে বায়ু দূষণের প্রধান কারণ। এবং কোন কোন পদার্থ বায়ুতে থাকলে বাতাস দূষিত হয় এটা হচ্ছে আমাদের এই যে নেক্সট পেজে দেওয়া আছে। এই পদার্থগুলো কীভাবে উৎপন্ন হয় সেগুলোর বিষয়ে তোমরা একটু ঘাটাঘাটি করে লিখতে পারো। তারপর হচ্ছে পাশের ছকে কিছু পদার্থের নাম লেখা আছে, গবেষণা বাংলাদেশের বায়ু দূষণের পেছনে এই পদার্থগুলি প্রধান ভূমিকা পালন করে। এখন ভেবে দেখো এই পদার্থগুলো কীভাবে উৎপন্ন হয়, এদের গঠন আসলে কেমন, এটা আমাদের বের করতে বলছে। তো চলো আমরা দেখি নেক্সট পেজে আমাদের আসলে কী আছে। নেক্সট পেজে যেটা আছে সেটা হচ্ছে এই যে বায়ু দূষণকারী কিছু পদার্থ এবং হচ্ছে এদের উৎপাদনের কারণ এবং কীভাবে উৎপাদিত হয় এবং এদের হচ্ছে গঠনগুলো এক্সপ্লেন করতে বলছে। তো বায়ু দূষণকারী পদার্থের ভিতর সর্বপ্রথম যেটা আছে পিএম বা পার্টিকুলেট ম্যাটার, যেটার আমরা ম্যাপে দেখাইছিলাম, যেটার উপর ভিত্তি করে আসলে বায়ু দূষণ নির্ণয় করা হয়েছে, যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা বায়ু দূষণের অন্যতম উপাদান, এর সাথে অনেক স্বাস্থ্য জড়িত। এসব বস্তুকণে বিভিন্ন ধরনের উপাদান পাওয়া যায়, যেমন সালফেট, নাইট্রেট যৌগ, অ্যামোনিয়া, তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, কার্বন, ধূলিকণা এবং জলীয় বাষ্প, এগুলো পাওয়া যায়। তারপর হচ্ছে কার্বন মনোক্সাইডের কথা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, যেটা হচ্ছে বর্ণহীন, স্বাদহীন, গন্ধহীন, বিষাক্ত এক ধরনের গ্যাস। মূলত কার্বন ভিত্তিক ফুয়েল যেমন হচ্ছে কাঠ, তারপর হচ্ছে পেট্রোল, কয়লা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি পোড়ানোর ফলে তোমরা হচ্ছে যে প্রাকৃতিক গ্যাস পড়ে সেখান থেকে এটা কার্বন মনোক্সাইড তৈরি হয়। তারপর হচ্ছে পেট্রোল তো তোমাদের অনেকের ধারণা যে আমরা তো হচ্ছে পেট্রোল পুরাই না, জাস্ট ইঞ্জিনে দিই, সেখান থেকে আমরা হচ্ছে শক্তি পাই। আসলে ইঞ্জিনের ভিতরেও তো পোড়ানো হয়, কোনো না কোনোভাবে পোড়ানো হয়। তোমরা যখন ইঞ্জিনের গঠন করবা তখন হচ্ছে এটা বিষয় ডিটেলসে জানতে পারবা। তারপর হচ্ছে কাঠ পোড়ানোর ফলে, তারপর হচ্ছে কেরোসিন ইত্যাদি পোড়ানোর ফলে এই কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। তারপর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড মানে হচ্ছে কার্বনের সাথে একটা অক্সিজেন মিলে যেটা হয় সেটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড। আর কার্বন ডাইঅক্সাইড CO2, এখানে আছে কার্বন ডাই মানে দুইটা, কার্বনের সাথে দুইটা অক্সিজেন। এই যে কার্বন মনো মানে হচ্ছে সিঙ্গেল, একটা, কার্বনের সাথে একটা অক্সিজেন, কার্বন মনোক্সাইড। আর কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে কার্বনের সাথে দুইটা অক্সিজেন। তো কার্বন মনোক্সাইড হচ্ছে বর্ণহীন, স্বাধীন, গন্ধহীন এক ধরনের বিষাক্ত গ্যাস, এটা হচ্ছে বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ। তারপর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এটা হচ্ছে, এটাও মূলত যানবাহনের ধোঁয়া, তারপর হচ্ছে শিল্প কারখানা থেকে উৎপন্ন হয় এই ক্ষতিকর গ্যাস। তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এটা হচ্ছে বর্ণহীন কিন্তু কড়া ঘ্রাণযুক্ত, এটা বর্ণহীন কিন্তু এটা ঘ্রাণহীন না, এটা কড়া ঘ্রাণযুক্ত, সাধারণত ফসিল ফুয়েল পোড়ানোর ফলে বাতাসে মেশে। ফসিল ফুয়েল কোনগুলো, এই যেগুলো বলছিলাম যে পেট্রোল, অকটেন, ডিজেল, মোবিল, এগুলো হচ্ছে ফসিল ফুয়েল। আশা করি এতটুকু বুঝছেন যে এই ধরনের বস্তুগুলো হচ্ছে বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী এবং এটা কিভাবে উৎপন্ন হয় সেগুলো দেখছো। তো এগুলোর গঠন কীরকম, কার্বন ডাইঅক্সাইড কীভাবে গঠিত হয়, কার্বন মনোক্সাইড কীভাবে গঠিত হয়, তারপর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের গঠন কীরকম, নাইট্রোজেন এবং অক্সিজেন কীভাবে একসাথে মেশে, সেটা হচ্ছে আমরা এই যে আমাদের 7 নম্বর অধ্যায় রাসায়নিক বিক্রিয়া না কি, যাই হোক যেই অধ্যায় থাকুক ওই অধ্যায় আমরা পড়ব। তো এরপর কি লেখা আছে যে আলোচনা করার একদম গোড়ার আলাপ হিসেবে পদার্থের গঠন সম্পর্কে একটু আলোকপাত করা যাক। তোমরা ইতিমধ্যেই জানো পদার্থের মূল উপাদান হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই কণিকা সমূহ পরমাণুর ভিতরে কীভাবে বিন্যস্ত থাকে তা কি তোমরা জানো? অবশ্যই জানি, কারণ হচ্ছে আমরা পরমাণুর গঠন একেবারে ডিটেলসে ভালোভাবে পড়ছি। তো ওইটা থেকে তোমরা পড়ে নেবা। এখানে বেশিরভাগই তোমরা জাস্ট বলতেছো এই জন্য করাইতেছে, এখানে আসলে পড়ানোর মতো খুব একটা বেশি কিছু নাই, কারণ ম্যাক্সিমাম পড়াই হচ্ছে অনুসন্ধানী পাঠ বইতে। সত্যি বলতে পরমাণুর বিন্যাস নিয়ে অনেক বিজ্ঞানী মাথা কামিয়েছেন, অবশ্যই আমরা জানি এগুলো, এবং সময়ের সাথে সাথে ধীরে ধীরে পরমাণুর বিন্যাস সম্পর্কে মানুষের চিন্তা অনেক স্পষ্ট হয়েছে। তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ে এই বিষয়ে বিস্তারিত দেওয়া আছে, রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল এগুলো নিয়ে। তারপর হচ্ছে নিচের ছকের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। তা নিচের ছকে কি আছে দেখি নেক্সট পেজে। বোর পরমাণু মডেল সম্পর্কে আচ্ছা আগের পেজে একটা ছিল,
নিচের ছকের প্রশ্নগুলো। পরমাণুর বিন্যাস সম্পর্কে রাদারফোর্ড পরমাণু মডেলের মূল ধারণা কি সেটা ব্যাখ্যা করতে বলছে। রাদারফোর্ড পরমাণু মডেল কী ছিল আমরা তো পড়ছিলাম যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক আধানযুক্ত প্রোটন থাকবে এবং নিরপেক্ষ নিউট্রন থাকবে এবং চারপাশে ইলেকট্রন তাকে কেন্দ্র করে, ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন তাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। এটা কীভাবে করবে, অনেকটা সৌরজগতে যেরকম সূর্যকে কেন্দ্র করে এই যে এর চারপাশে গ্রহগুলো ঘুরে সেইভাবে ঘুরবে। এবং এরপর আসে রাদারফোর্ডের পরমাণু মডেলের পর আসে বোর পরমাণু মডেল। উনি রাদারফোর্ড পরমাণু মডেলের যেই সীমাবদ্ধতাগুলো আছে সেগুলোকে ওভারকাম করেন বা সেগুলোকে সলভ করে নতুন একটা পরমাণু মডেল দাঁড় করেন, সেটা হচ্ছে বোর পরমাণু মডেল। তো এই দুই মডেলের পার্থক্য কোথায় এগুলো আমি এখন আর বলছি না, কারণ অনেকবার বলছি, বলতে বলতে একেবারে বোর হয়ে গেছি। তো এই হচ্ছে আজকের ভিডিও। 3 নম্বর লেকচারে এর বেশি কিছু বলার নাই। তো এইখানে ওইটা অনুসন্ধানী পাঠ বই থেকে, পরমাণুর গঠন বইটা থেকে ওইটা ক্লাসটা দেখে নেবা অথবা নিজে পড়ে নেবা। তো এই হচ্ছে আজকের ভিডিও। ও আচ্ছা, বাড়ির কাজ আছে, সরি। তো পরবর্তী 3 সপ্তাহে তোমাদের কাজ হবে এলাকার বায়ু দূষণ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে। আমার মাউস পয়েন্টারটা নড়াচড়া করতেছে না। বায়ু দূষণ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে। যেসব দূষণকারী পদার্থের কারণে এলাকার বায়ু দূষিত হচ্ছে, প্রকৃতি ও জনজীবনের উপর প্রভাব ফেলছে, সেগুলোর উৎস কী, কোন প্রাকৃতিক মানব সৃষ্ট কারণে এগুলো সৃষ্টি হয়, এগুলো তথ্য সংগ্রহ করবে। তারপর উদাহরণস্বরূপ বলে দিচ্ছে এলাকার ইটভাটা, তারপর কলকারখানা থাকলে, তারপর কীরকম যানবাহন চলে, এটার একটা ধারণা নেবা। যে ধরো দিনে একটা রাস্তা দিয়ে কয়েকটা, আমি কিন্তু বলতেছি না আবার যে রাস্তায় দাঁড়ায় যানবাহন গুনতে, জাস্ট একটা আইডিয়া নেবা যে এতগুলো যানবাহন চলতে পারে। তো এর থেকে কী পরিমাণ এই যে দূষণকারী পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলোর বিষয়ে ধারণা নিবা। তারপর এই বিষয়ে শিক্ষক সহ বিশেষজ্ঞের সাহায্য নিতে পারো। তথ্য সংগ্রহের এই কাজ চলাকালে 3 সপ্তাহের শ্রেণীকক্ষের সেশনগুলোতে তোমরা অনুসন্ধানী পর বই থেকে পদার্থের গঠন, পর্যায় শ্রেণীর রাসায়নিক বন্ধন ও রাসায়নিক বন্ধন অধ্যায় থেকে সংশ্লিষ্ট বিষয়গুলো পরে আলোচনা করবে এবং কীভাবে বিভিন্ন মৌল পরস্পরের সাথে যুক্ত বিভিন্ন যৌগ গঠন করে সে সম্পর্কে ধারণা তৈরি করবে। তো এইখান থেকে এগুলো সবই পড়াইছি, যে পদার্থের গঠন এইটা পড়াইছি, তারপর পর্যায় শ্রেণী এটা পড়াইছি, জাস্ট রাসায়নিক বন্ধন, এই যে রাসায়নিক বন্ধন বা রাসায়নিক বিক্রিয়া, এই অধ্যায়টা এখন পর্যন্ত পড়ায়নি। তো এই অধ্যায়টা আমি খুব শীঘ্রই এইটা শেষ করার পর অনুশীলন বইয়ের এই 2য় অধ্যায়টা শেষ করার পরে ইনশাআল্লাহ ওইটা শুরু করব। তো এই হচ্ছে আজকের ভিডিও। দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবা। আসসালামু আলাইকুম।